আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো বেশ কিছুদিন, প্রায় 15 দিন হলো আমি নিয়মিত ক্লাস দিতে পারিনি, কারণ আমার কানের একটা অপারেশন হয়েছিল, ফলে চশমাটা পরতে পারছিলাম না। এবার কিন্তু ক্লাস 12 যারা সেমিস্টার 3 দেবে তাদের জন্য নিয়মিত ক্লাস থাকবে, এবং যারা 11-এর সেমিস্টার 1 দেবে তাদের জন্য নিয়মিত ক্লাস থাকবে। এবং যেহেতু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দুটোই এমসিকিউ বেসিসে পরীক্ষা, তাই প্রত্যেকটা এমসিকিউ ক্লাস কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। এর মধ্যে বলবো 12-এর কিন্তু প্রথম 4টে চ্যাপ্টার আমার সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা ভিডিওসে গেলেও পাবে এবং প্লেলিস্টে গেলেও পাবে। সেখানে শুধু এমসিকিউ হয়েছে এরকম নয়, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসও আছে। তো আজকে আমরা জয়েন্টে যেরকম কোশ্চেন থাকে, অ্যাজারশন, রিজনিং টাইপ, এই রিজনিং, অ্যাজারশন, এই ব্যাপারগুলো কি, অ্যাজারশন, রিজনিং টাইপ, এগুলো আমরাও সলভ করব। আগের চ্যাপ্টারটা করেছি, এবারে বায়ুমণ্ডল থেকে করব। এইরকম 5টা উদাহরণ নিয়ে এসেছি, তোমরা অ্যাজারশন, রিজনিং কিভাবে করতে হয় একটু দেখে নাও। এখানে অ্যাজারশন বলতে বিবৃতি, আর রিজন তার কারণ। বিবৃতিতে দেয়া আছে সমুদ্র তলদেশে মহীসোপান এবং মহীঢালের প্রান্তীয় অংশে ভি বা আই আকৃতিযুক্ত সামুদ্রিক গিরিখাত বা ক্যানিয়ন দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। তার কারণ কি? সমুদ্র তলদেশে চ্যুতিতল বরাবর মধ্যবর্তী ভূখণ্ড অবনমিত হয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হলে বা দ্রুতগামী তরঙ্গ স্রোত অর্থাৎ সুনামির ক্ষয়কাজের ফলে অনেক সময় সামুদ্রিক গিরিখাত ও ক্যানিয়নের সৃষ্টি হয়। এখানে 4টে যে অপশন আছে সেখানে বলছে যে বিবৃতি আর কারণ একটা কি আরেকটাকে সমর্থন করে নাকি সমর্থন করে না, একটা কি আরেকটার সঠিক ব্যাখ্যা নাকি দুটো বাক্যই ভুল, এইরকম করে 4টি অপশন থাকবে। এখানে যেহেতু দুটিই সঠিক, তাই অ্যাজারশন এবং রিজনিং দুটোই সঠিক। যে অপশনটিতে আছে সেটি ঠিক দেবে। এই দুটোই সঠিক, কিন্তু এখানে এ ঠিক এবং আর এর সঠিক কারণ নয়, এ ভুল আর ঠিক, এ ঠিক কিন্তু আর ভুল, এই অপশনগুলি কিন্তু সঠিক নয়। সঠিক কোন অপশনটি? এ আর দুটোই সঠিক, অর্থাৎ এটাও সঠিক এটাও সঠিক, এবং আর এই রিজনটা এর কিন্তু এর সঠিক ব্যাখ্যা। এভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। পরেরটি যেটি আছে, বিবৃতি দেয়া আছে ভূমধ্যসাগর আংশিকভাবে স্থলবেষ্টিত হয়, এই সাগরের জল বেশি লবণাক্ত। এখানে ভূমধ্যসাগরের জল আংশিকভাবে যেহেতু স্থলবেষ্টিত তাই অধিক লবণাক্ত, এটি কিন্তু একটি ঠিক বাক্য। আর আছে কি দেখবো আমরা, গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পায় এবং বাষ্পীভবন বেশি হয়। দেখো, কনসেপ্ট ক্লিয়ার না হলে এগুলো কিন্তু কিচ্ছুই বুঝে উঠতে পারবে না। এই যে কোথায় আয়ন বায়ু প্রবাহিত হয়, কোথায় আংশিক স্থলবেষ্টিত, কোথায় পুরোটা স্থলবেষ্টিত, কোথায় উন্মুক্ত সমুদ্র, এর জন্য কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে হবে। এবং এরপর থেকে নিয়মিত যে ক্লাসগুলো থাকবে পরের, আমি আর এখানে এমসিকিউ এর ক্লাস হয়তো 2-3টে করবো, তারপরে জীবমণ্ডলে চলে যাব। হয়তো কাল থেকেই জীবমণ্ডল শুরু হবে, একটা ক্লাসও কিন্তু মিস করবেন। এই গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে এই অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পায় এবং বাষ্পীভবন বেশি হয়। শীতকালে অতি স্বল্প বৃষ্টিপাত হয়। দিনে এই সাগরে তেমন কোনো বড় নদী এসে মেশেনি। এই সাগরে জলের অবাধ মিশ্রণ তেমন ঘটেনি। এগুলো কিন্তু প্রত্যেকটিই সঠিক, এবং এই কারণেই ভূমধ্যসাগরের জল অধিক লবণাক্ত। তাই এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর যদি দেখি এ ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়, এ ঠিক আর ভুল, এগুলো কিন্তু কোনোটাই সঠিক নয়। সঠিক কি? এ এবং আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে এইরকমই অ্যাজারশন, রিজনিং টাইপ যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে বিবৃতি মহীসোপানের প্রান্তে এবং গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে যে দীর্ঘাকার, গভীর ও অত্যন্ত সংকীর্ণ পরিখার মতো অবনমিত ভূমিভাগ দেখা যায় তাকে গভীর সমুদ্রখাত বলে। হ্যাঁ, সত্যি বলে। রিজন আর কি না, অভিসারী পাত সীমানায় ভূমিকম্পের কেন্দ্রীভবনের ফলে নিমজ্জিত সামুদ্রিক পাত আরো বসে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি করে। প্রতিসারী পাত সীমানায় ম্যাগমার উত্থানের ফলে, প্রতিসারী পাত মানে কি, দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ম্যাগমার উত্থানের ফলে সমুদ্র তলদেশের সমস্থিতি রক্ষার জন্য শিলাস্তর বসে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি হয়। বাক্যগুলি কিন্তু আমরা বেশিরভাগই সঠিক পাচ্ছি। সঠিক পেলে দুটি বাক্যই সঠিক, এবং একটি আরেকটি যে সঠিক ব্যাখ্যা সেখানেই আমরা টিক দেব।
পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের মতো সমুদ্র জলে উত্তাপের ভারসাম্য ঘটতে দেখা যায়। সমুদ্র জল যে পরিমাণ শক্তি গ্রহণ করে উত্তপ্ত হয়, ঠিক সেই পরিমাণ শক্তি ত্যাগ করে শীতল হয়। একে উত্তাপের ভারসাম্য বলে। একদম ঠিক, কারণ সমুদ্রের উত্তাপের ভারসাম্য উষ্ণকরণের বিভিন্ন প্রক্রিয়া, যেমন আগত সৌর বিকিরণ শোষণ, সমুদ্র তলদেশের তাপের পরিচালন প্রবাহ, গতিশক্তির রূপান্তর, ইন্দ্রিয়গ্রাহ্য উত্তাপের পরিচালন প্রবাহ, জলীয় বাষ্পের ঘনীভবন এবং শীতলীকরণের বিভিন্ন প্রক্রিয়া, যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গের বিকিরণ, বাষ্পীভবন, লিনতা প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানেও কিন্তু দুটো বাক্যই সঠিক এবং একটি আরেকটির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। এখানে চলে যাব পরের প্রশ্নে। যেটি সঠিক উত্তর সেটি তোমাদের গোল দিয়ে ভরাট করতে হবে। পরের যে বিবৃতি আছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা কম, এটিও সঠিক। এবং রিজন, এই অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে পরিচালন বৃষ্টিপাত হয়। বড় বড় নদীর মাধ্যমে প্রচুর পরিমাণে সুপেয় জল সমুদ্রে মেশে, একদমই ঠিক। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর পরিচালন বৃষ্টিপাত হয়, অর্থাৎ প্রথমে ঠিক এবং এই প্রচুর পরিচালন বৃষ্টিপাতের ফলে নদীতে জলের পরিমাণ বেশি, তাই প্রচুর সুপেয় জল এসে মিশছে। বায়ুর আর্দ্রতা বেশি থাকায় বাষ্পীভবন তুলনামূলক কম হয়। এখানে যেহেতু সারা বছর মেঘ থাকে, রোদ আছে, সারা বছর সূর্যকিরণ প্রচুর আছে, কিন্তু তুলনামূলকভাবে বাষ্পীভবন কম হয় আর্দ্রতা বেশি থাকার কারণে। তাই এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তোমাদের চারটে অপশন থাকবে, এ বি সি ডি লেখা থাকবে। এখানে যে চারটে অপশন, তার মধ্যে যে উত্তরটা সঠিক, ধরো এ এরটা সঠিক, তোমরা এটা রাউন্ড করবে, বি এরটা সঠিক, বিটা রাউন্ড করে পূরণ করবে। কিন্তু তার জন্য দেখতেই পাচ্ছ একদম প্রতিটি লাইন ফুটিয়ে পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই দরকার। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই হয়ে যাবে। এবং একটা ভালো রেজাল্ট করতে পারলে ভালো কলেজে ভর্তি হতে পারবে, ভালো কলেজে চান্স পাবে, ভালো সাবজেক্ট পাবে। তাই এখন থেকে মন দিয়ে পড়তে শুরু করো। পরীক্ষা কিন্তু বেশি দেরি নয়, সেপ্টেম্বরেই পরীক্ষা। ঠিক আছে।